Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 21তম আয়োজনের এক্সট্রা অংশে যুক্ত হবেন বা হচ্ছেন অথবা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা হরর নাইট এপিসোডের 21তম যে আয়োজনটি করেছিলাম এবং গত শনিবার এই এপিসোডটি আমরা আপলোড করেছিলাম। ওই এপিসোডে আমি অনুরোধ করেছিলাম যারা ওই ঘটনাটি জানেন বা যাদের কাছে প্রমাণকগুলো আছে তারা অন্তত কমেন্ট সেকশানে এই হাসান ভাইয়ের পুরো পরিচয়টা বলবেন না বা সেই ছবিটা আপলোড করবেন না। কিন্তু অনেকেই এই ছবিটা আপলোড করেন, আবেগের বশেই করে ফেলেছেন, কিন্তু এটাই কিন্তু ওনার জন্য বড় একটা সমস্যার কারণ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এই ব্যাপারটা খুবই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একটা সময়ে এটি হয়েছে। 2024-এর ফেব্রুয়ারির শেষ দিক নাগাদ এই সমস্যাটার সমাপ্তি ঘটে। তার মানে হচ্ছে সমস্যার সমাপ্তি ঘটলেও এই বিষয়টার রেশ কিন্তু রয়ে গেছে, যার কারণে অনেকেরই মনের মধ্যে কিন্তু বিষয়টা রেখে দেওয়া হয়েছিল আর কি, বা মনের মধ্যে ছিল। কিন্তু যখন আমরা এই ঘটনাটি উপস্থাপন করলাম এবং এরপরে বিভিন্ন প্রমাণকগুলো অনেকে কমেন্ট সেকশনে জানানো শুরু করলেন এবং আমাদের অনেক লিসেনাররাও তারা বিভিন্নভাবে যখন হাসান ভাইয়ের পরিবারের বিভিন্ন সদস্যদের কাছে এই বিষয়গুলো জানালেন, তখন তারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরে হাসান ভাই প্রতিনিয়ত আমাকে ইমেল করা শুরু করলেন এবং ওনারা পারিবারিকভাবে আমাকে অনুরোধ করেন যেন ওনার এই ঘটনাটি আমরা রিমুভ করে দেই। পরবর্তীতে ওনার সাথে আমি কথা বলি এবং ওই এপিসোডটি আমরা প্রাইভেট করে রাখি। যেহেতু ওনারা চাচ্ছেন না, এই কারণেই মূলত ওই এপিসোডটি প্রাইভেট করে রাখা হয়েছে, কারণ ওনার ফ্যামিলি বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়বেন বলে আশঙ্কা করছেন, যার কারণেই মূলত এটি করা হয়েছে। তবে অদূর ভবিষ্যতে যদি কখনো ওনারা অনুমতি দেন তাহলেই ওই ভিডিওটি আমরা ইনশাল্লাহ পাবলিক করব, অন্যথায় ওই ভিডিওটি আমরা পাবলিক করব না। এখন যেহেতু আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম, ওটা আবার সেটা প্রাইভেট করে ফেললাম, লিসেনাররা তো ঘটনা শুনতেই চান, তাই না? মূলত ওই ঘটনার রিপ্লেস হিসাবে আজকের একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম, এটি কারো কাছ থেকে পাওয়া না। ঘটনাটি আমাকে দিয়েছেন একজন ব্যবসায়ী, উনি ঢাকাতেই ব্যবসা করেন। ওনার মূলত গার্মেন্টস অ্যাক্সেসরিজের বিজনেস। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাদিক। ওনার বয়স 35 কি 36 এরকম আর কি। ঘটনাটি উনি অনেক আগে ওনার দাদির মুখ থেকে শুনেছিলেন। মূলত ওনার সাথে যখন আমার পরিচয় হয় এই অল্প কিছুদিন আগেই, তখন কথা প্রসঙ্গে উনি একটি ঘটনা আমাকে বলেছিলেন। মূলত আমার সাথে তার পরিচয়ের সূত্রটাই হচ্ছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড। মূলত তার সাথে পরিচয়টা হয় আমার রাস্তাতেই, মাল্টিপ্লান সেন্টারে, যেটা হাতিরপুলে অবস্থিত। তো ওইখানে আমি একটি কাজে গিয়েছিলাম, সেখানে এই ভদ্রলোকের সাথে দেখা হয়। উনি খুবই আন্তরিকতার সাথে এগিয়ে এসে আমার সাথে কথা বলেন, ওনার সাথে আমি চাও খাই এবং ওই সময় উনি একটি ঘটনা শেয়ার করেন। যদিও বা এইভাবে কোনো ঘটনা আমরা নিতে পারি না, তারপর উনি এতটা আন্তরিকতার সাথে ঘটনাটি শেয়ার করেছিলেন, আমি মন্ত্রমুগ্ধের মতো ওনার ঘটনাটি শুনছিলাম, যার কারণে ঘটনাটি আমার মাথায় একদম গেঁথে যায়। সাধারণত এইভাবে ঘটনা শুনলে মাথায় থাকে না, তবে ওনার ঘটনাটি আমার মাথায় ছিল। তো সেই ঘটনাটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব ইনশাল্লাহ। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ঘটনাটি উনি ওনার দাদির মুখ থেকে শুনেছিলেন। ছোটোবেলাতে এই ঘটনাটি উনি বেশ কয়েকবার শুনেছেন। তো এই যে সাদিক ভাই, ওনার দাদাবাড়ি হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে। আর ঘটনাটি মূলত ওনার দাদি শুনেছিলেন তার এক বান্ধবী, সেই বান্ধবীর কাছ থেকে। সেই বান্ধবীর নাম হচ্ছে রাজিয়া বানু, উনিও একই এলাকার মানুষ ছিলেন। তো বান্ধবীর ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল।
ওই ভাই কিন্তু এই রাজিয়া বানুকেও আমরা দাদি বলেই অভিহিত করব। তো এই রাজিয়া দাদুর বড় ছিলেন হচ্ছে এই ভাই, মানে যখন ঘটনাটি ঘটে তখনও কিন্তু এই রাজিয়া দাদু জন্মগ্রহণ করেন নাই। তো ওনার ভাইয়ের যে নামটা, এই নামটা এইটা সাদিক ভাই বলতে পারেন নাই, কারণ তার দাদিও এই বাচ্চা ছেলেটির নামটা আসলে উনি শুনেছিলেন ওনার বান্ধবীর কাছ থেকে, কিন্তু মনে রাখতে পারেন না, অনেক বয়স হয়ে গিয়েছিল। তো ঘটনাটির সময়কাল 1950-এর দশকের কোনো একটা সময়, নির্দিষ্ট করে সালটা বলা যায় না। এই যে রাজিয়া দাদু, ওনার জন্মের আগেই তো ওনার ওই ভাইয়ের জন্ম। তো এই যে রাজিয়া বানু যেই দাদু, ওনারা কিন্তু খুব রক্ষণশীল একটা মুসলিম পরিবারের সন্তান। এই রক্ষণশীল মুসলিম পরিবারে মুসলিম যে পারিবারিক বিভিন্ন অনুশাসনগুলো এবং ধর্মীয় যে প্র্যাকটিসগুলো, এইগুলো খুব ভালোভাবে প্রচলিত ছিল। ছোটবেলায় ওইখানে ওই সময়ের বাস্তবতায় গ্রামে ওরকম স্কুল ছিল না, কিন্তু পাঠশালা ছিল। তো ওই রাজিয়া দাদু উনি ওই পাঠশালায় আসা যাওয়া করতেন, আর এই সাদিক ভাইয়ের দাদিও উনিও পাঠশালায় আসা যাওয়া করতেন। এইভাবেই কিন্তু এই দুই দাদির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তো এভাবেই ওনারা বড় হচ্ছিলেন। একটা সময় গিয়ে এই রাজিয়া দাদুর মুখে সাদিক ভাইয়ের দাদি ঘটনাটি শোনেন। ঘটনাটি এরকম যে ওনার এই রাজিয়া দাদুর যেই ভাই, ওই ভাই জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক সময়কাল 50-এর দশকের ওই শুরুর দিকে হবে। তো জন্মের পরে মোটামুটি 6-7 মাস কোনো সমস্যা হয় নাই, একদম স্বাভাবিক। 8-10টা বাচ্চা যেরকম স্বাভাবিক থাকে সেও স্বাভাবিক। 6-7 মাস পর হঠাৎ একদিন সকালবেলা থেকে একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো বাচ্চাটা ঘুম থেকে ওঠার পর কেন জানি অন্য যে কাউকে দেখলে সে ভয় পায়, কারো কোলে যেতে চায় না, চোখ বন্ধ করে রাখে, চোখ খুলতেই চায় না, শুধু তার মায়ের কোলে যেতে চায়। মা ছাড়া অন্য কারো কোলে যাবে না। অথচ গতকাল রাত্রেও বা গতকাল বিকেলেও যাদের কোল এসে গিয়েছে খুব আনন্দের সাথেই গিয়েছে। 6-7 মাসের বাচ্চা যতটুকু বোঝে আর কি, তার যতটুকু যেরকম আচরণ হয়। কিন্তু রাতারাতি হঠাৎ কি হয়ে গেল, সে মা ছাড়া কারো কোলে যেতে চায় না, অন্য কারো কোলে গেলেই চোখ বন্ধ করে রাখে, মনে হচ্ছে সে ভয়ানক কিছু একটা দেখে ভয় পাচ্ছে। মা ছাড়া অন্য কাউকে দেখলেই ভয়ে আতঙ্কে সে চুপসে যাচ্ছে, এমনটা কেন? সাধারণত বাচ্চাদের এই ধরনের আচরণ যদি পরিবারের লোকজন দেখে, টুকটাক ঝাড়ফুঁক রুকিয়া করানো হয়। তার বেলাতেও এই বিষয়টার ব্যতিক্রম হয়নি, কিন্তু সমস্যাটা কিছুটা কমে আবার চলে আসে। এরকম করে 1 মাস অতিবাহিত হয়ে যায়। তো বিষয়টা ওনারা মানে ওইভাবে যে গুরুত্ব দেবেন বিষয়টা এরকম না, চিন্তা করছেন বাচ্চা মানুষ হয়তো বা সময়ের সাথে ঠিক হয়ে যাবে, এইভাবে চিন্তা করেছিলেন। এক রাতের ঘটনা, রাতটা পূর্ণিমার রাত ছিল। তো এই যে রাজিয়া দাদির যিনি মা, উনি ওয়াশরুমে যাবেন। তো ওই রাত্রে আবার ওনার হাজবেন্ড মানে রাজিয়া দাদির বাবা, উনি বাণিজ্য বা ব্যবসার কারণে বাড়িতে আসেন নাই, আর একটা জায়গায় গিয়েছিলেন। ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না, নদীপথে শরীয়তপুরের ওই এলাকাগুলোতে আসা যাওয়া করতে হতো। তো উনি বলে গিয়েছিলেন উনি রাত্রে ফিরবেন না বা কয়েকদিন পরে ফিরবেন। তো এরকম মাঝে মাঝে হয় আর কি। ওই রাত্রে যখন উনি একা শুয়েছিলেন, এখন রাত্রেবেলা ওয়াশরুমে উনি যাবেন। এখন ওয়াশরুমে যাবেন, উনি বের হয়েছেন। গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের থেকে একটু দূরেই থাকে, ওইটাও তার ব্যতিক্রম ছিল না। তো ওনার ওই ঘরে যেহেতু অন্য কেউ ওই রাত্রে ছিল না, মানে রাজিয়া দাদির যিনি শাশুড়ি, তাকে উনি আসলে ওনার সাথে ওইখানে ঘুমাতে ডাকেন নাই, উনি অন্য রুমেই ঘুমিয়েছিলেন। চিন্তা করেছেন একবার ডাকবেন, কি মনে করে ডাকেন নাই আর কি, বয়স্ক মানুষ, আবার উনি এখানে এসে কষ্ট পাবেন, কারণ বাচ্চা রাতে বেলা অনেক সময় কান্নাকাটি করে ওঠে, আর উনি বয়স্ক মানুষ, ওনার অসুবিধা হতে পারে, এই চিন্তা করি মূলত, মানে ভালো চিন্তা করে উনি ডাকেন নাই।
তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, হাতে হারিকেন জাতীয় কোনো কিছু একটা নিয়েছেন বা কোনো একটা পিডিম নিয়েছেন আর কি, নিয়ে ঘরের বাইরে বেরিয়েছেন এবং দরজাটা উনি বাইরের থেকে আস্তে করে টেনে দিয়েছেন, মানে বন্ধ করেন নাই, টেনে দিয়েছেন আর কি। ওনাদের ঘরটা ছিল কিন্তু মাটির ঘর, বেশ মোটা দেয়ালের মাটির ঘর, মানে মাটির দেয়াল কিন্তু এটা। আর বাড়ির চালটা কিন্তু টিনের ছিল না, ছিল হচ্ছে ছনের তৈরি চাল, কিন্তু বেশ মোটা করে তৈরি করা। তো উনি দরজাটা আস্তে করে টেনে দিয়ে ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে উনি স্বাভাবিকভাবেই ফ্রেশ হয়ে যখন ঘরে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে তো উনি প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে উঠেছেন। ওনার চিৎকারে আশেপাশে যে অন্য ঘরগুলো ছিল, অন্য আত্মীয় স্বজনরা ছিল, তারাও তো জেগে গিয়েছেন। তার হন্তদন্ত করে ছুটে এসেছেন, ঘরের ভিতর ঢুকে দেখেন যে এই রাজিয়া দাদুর মা উনি অজর ধারে কান্নাকাটি করছেন এবং বিলাপ করে কান্নাকাটি করছেন। কি হয়েছে? ওনার বাচ্চাকে উনি খুঁজে পাচ্ছেন না। বাচ্চা গেল কোথায়? সবাই জিজ্ঞেস করছে, তুমি কি দরজা বাইরে থেকে বন্ধ করে গিয়েছিলে? তো বলছে যে না, আমি তো দরজা বাইরে থেকে টেনে দিয়ে গিয়েছিলাম, বন্ধ করি নাই। সবাই বলে যে এটা নিশ্চয়ই কোনো শেয়াল, কুকুর বা বন বিড়ালের কাজ হতে পারে। ওই সময় তো এই ধরনের বন বিড়াল বা শিয়ালের উপদ্রব অনেক বেশি ছিল। তখন সকলে বলেন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে হবে, এখনও সময় বেশি যায় নাই, বাচ্চাকে এখনও জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হতে পারে, সবাই চলো বেরিয়ে পড়ি। সবাই মশাল জ্বালিয়ে তারপরে হাতে হারিকেন নিয়ে বেরিয়ে পড়লেন। ওই সময় অনেকের কাছে কিন্তু টর্চ লাইট ছিল না, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল ছিল, তো ওই সময় টর্চ লাইট ছিল না। সবাই এরকম মশাল জ্বালিয়ে, মানে যে যেভাবে পেরেছে আলো টালো নিয়ে বাইরে বের হয়েছে। চারদিকে সবাই ছড়িয়ে গিয়েছে, সবাই চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আশেপাশে অন্য যে ঘরগুলো ছিল সেখান থেকে লোক বেরিয়ে এসে যখন এটা শুনেছে সবাই বেরিয়ে পড়েছে। মানে ওই রাতের বেলা, রাত তখন আনুমানিক 1:30 কি 2টো বাজে, তখন পুরো গ্রামে মানুষজন আলো নিয়ে বেরিয়ে পড়েছে। চারদিকে দূর থেকে মশাল এরকম দেখা যাচ্ছে, সবাই বাচ্চাকে খুঁজছে। এরকম খুঁজছে ঘন্টাখানেক হয়ে যায়, পাওয়া যায় না। তো অনেকেই নিরাশ হয়ে বাড়িতে ফেরত আসছিলেন। এর মধ্যে 16-17 বছর বয়সী একটা ছেলে, তার সাথে আরেকজন মুরব্বী ছিল, এই দুইজনও খুঁজেছেন, তারা বাপ বেটা ছিলেন আর কি। তো খুঁজে ওনারা আবার ওনাদের বাড়ির যেটা আছে আর কি ওইদিকে ফেরত যাচ্ছেন, হঠাৎ করে পাশে একটা ঝোপের মধ্যে খচমচ আওয়াজ ওনারা শুনতে পান। তো আওয়াজটা শুরুর দিকে ওনারা আসলে পাত্তা দেন নাই, কিন্তু কেন যেন মনে হচ্ছিল খচমচ শব্দটা একবার বাড়ে একবার কমে। এরপর হঠাৎ করে একটা বাচ্চার কান্না ওই ঝোপের ভেতর থেকে ভেসে আসে। তখনই ওনারা চিন্তা করেন, আরে এইখানে বাচ্চার কান্না কিভাবে আসবে? শুরুতে মনে করেছেন হয়তো বা কোনো জঙ্গলি জানোয়ার ওর মধ্যে আছে, কিন্তু বাচ্চার কান্না তো হওয়ার কথা না। তখন ওনারা ঝোপের মধ্যে ঢুকে দেখতে পান ওখানে 7-8 মাস বয়সী একটা বাচ্চা পড়ে আছে, কিন্তু বাচ্চাটা সুস্থ স্বাভাবিক। ওনারা আলোটা কাছে ধরে দেখতে পান বাচ্চার শরীরে একটা আঁচড়ের দাগও নাই, একদম সুস্থ স্বাভাবিক অবস্থায়। আর হঠাৎ করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ওনারা তো বাচ্চাকে কোলে নিয়ে ওইখান থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন যে এই পাইছি বাচ্চা পাইছি। তো রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচির শব্দ যখন আরও অনেকের কানে চলে গেছে, সবাই তো ওই শব্দের উৎস ধরে চলে এসেছে। আসার পর দেখা যায় এটাই সেই বাচ্চা। এদিকে যার বাচ্চা, তার কাছে তো খবর চলে যায় যে বাচ্চা পাওয়া গেছে, উনিও ছুটে এসেছেন। তো উনি ছুটে আসতে আসতে বাচ্চাটাকে নিয়ে ওই বাড়ির দিকে যাওয়া হচ্ছিল, প্রতিমধ্যেই তাকে পেয়ে যায়। মা তার হারানো সন্তানকে ফেরত পেয়ে কেমন আনন্দিত হতে পারে প্রিয় লিসেনার্স বুঝতেই পারছেন। বাচ্চা ফেরত পাওয়ার পর কিভাবে বাচ্চা ওই দুইজন পেলেন সেই বিষয়ে বর্ণনা করেন অন্যদের কাছে। অন্যরা ওই বাচ্চাটাকে তার মায়ের কাছ থেকে নিয়ে একটু পরখ করেন এবং দেখেন সত্যি ওই বাচ্চার শরীরে কোনো দাগ নাই, অথচ ওই বাচ্চাটা যে ওখানে গেল সবাই চিন্তা করেছিলেন বন বিড়াল বা শেয়াল বা কুকুর কোনো কিছুতে নিয়ে গিয়েছে। যদি এরকম কোনো কিছু নিয়েও গিয়ে থাকে তাহলে তো কামড় দিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই কামড়ের দাগ তো বাচ্চার শরীরে থাকবে, তাই না? কিন্তু বাচ্চার শরীরটা একদম ফ্রেশ, কোনো দাগ নাই। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। তখন
সকলে পরামর্শ দেন এই বাচ্চার নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে, তোমরা এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করো এবং ভালো কোনো হুজুরের সাথে কথা বলো। তো ওনারাও মানে ওই পরিবার থেকেও বিষয়টা আমলে নেন। পরের দিন বিকালের দিকেও বাচ্চার বাবা ফেরত আসেন। ফেরত এসে এ ধরনের কথাবার্তা যখন শোনেন, উনিও খুব চিন্তিত হয়ে পড়েন। উনি ভাবছিলেন যে কার কাছে নিয়ে যাওয়া যায়, কি করা যায়, এরকম ভাবছিলেন আর কি। এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, এই সমস্যা কেন হলো বুঝতে পারছি না, তুমি আমাকে সঠিক পথ বাতলে দাও যেন এই সমস্যা থেকে আমি বের হতে পারি। আমার নিষ্পাপ বাচ্চাটা কি অপরাধ করলো যার কারণে এই সমস্যা হচ্ছে। তো উনি ওনার মতো করে আল্লাহর কাছে দোয়া করছিলেন। তো একবার কি হলো, মানে এই ঘটনার কয়েকদিন পরে, এর ভিতরে কিন্তু ওনারা ভালো হুজুর খুঁজছিলেন। উনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন, ওঠার পর বাইরে থেকে অজু করে এসে নামাজ পড়া শুরু করেছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার যেই ঘরটা মাটির দেয়াল আর কি, ঘরের বাইরে কোনো কিছু আঁচড় দিচ্ছে। অনেক সময় কুকুর, বেড়াল এরা কিন্তু নিজেদের নখগুলো একটু ধারালো করার জন্য, চোখা করার জন্য মাঝে মাঝে মাটিতে কিন্তু আঁচড় দেয় বা অন্য কারণেও দেয়। ঠিক ওই রকম একটা শব্দ উনি পাচ্ছেন, যেমনটা এরকম আঁচড় দিলে শোনা যায়, তবে শব্দটা বেশ জোরেই মনে হচ্ছিল। এদিকে এই যে রাজিয়া বানুর যেই বাবা, উনি তো শব্দ শুনছিলেন, কিন্তু এই রাজিয়া বানু দাদুর মা উনি ঘুমিয়েছিলেন। ওনার বাবা আর ওনার মাকে ডাকেন নাই। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এই জিনিসটা কি। উনি তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পরে চিন্তা করলেন যে যাই বাইরে থেকে জিনিসটাকে তাড়িয়ে দিয়ে আসি, খুব বিরক্ত লাগছে। তো উনি দরজা খুলে বাইরে গিয়ে দেখেন কিছুই নেই। ঘরের চারদিকে একটু চক্কর দেন, সেখানেও কোনো কিছু দেখতে পেলেন না। আশেপাশে একটু দেখার চেষ্টা করলেন ওই অন্ধকার রাত্রেই, হাতে অবশ্য হারিকেনের মতো কোনো কিছু একটা নিয়ে বের হয়েছিলেন। আশেপাশেও কোনো কিছু আলামত উনি দেখতে পেলেন না। কিন্তু যেই না উনি ঘরে এসে আবার দরজাটা বন্ধ করেছেন এবং নামাজে দাঁড়াতে যাবেন, আবার ওই শব্দটা শোনা যাচ্ছে। তবে এবার শব্দটা একটু ভিন্ন রকমের। সেটা কেমন? সেটা হচ্ছে, আগে তো তার ঘরের 4 দেয়ালের এক পাশ থেকে মনে হচ্ছিল ওই আঁচড়ের শব্দটা পাওয়া যাচ্ছে, কিন্তু এবার মনে হচ্ছে এই 4 দেয়ালের 4 পাশ থেকেই এই আঁচড়টা আসে। মানে আগে মনে হচ্ছিল কোনো একটা প্রাণী হবে, কিন্তু এখন না, মনে হচ্ছে অনেকগুলো প্রাণী। 4টা তো হবেই, 4টার বেশিও হতে পারে, যারা দেয়ালের 4 দিক থেকে এরকম আঁচড় দিচ্ছে। এরকম আঁচড়ের শব্দে ইতোমধ্যে এই রাজিয়া বানু দাদুর মারও ঘুম ভেঙে যায়। তো উনি যখন ঘুম থেকে উঠেছেন, দেখেন যে ওনার হাজব্যান্ড তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু নিয়ত বাঁধেন নাই, কোনো কিছু একটা শোনার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। তখন উনি বলেন, এই কি সমস্যা, এই চারদিকে আওয়াজ কিসে, তুমি কি শুনতে পাচ্ছ? তখন এই রাজিয়া বানুর বাবা উনি ওনার স্ত্রীকে চুপ থাকতে বলেন, ইশারা করে, যেমন এরকম শব্দ করে চুপ থাকতে বলেন, যে চুপ, কোনো শব্দ করবে না একদম। তো উনিও তো চুপ করে গেলেন, কিন্তু চুপ করে মনের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছিল, কারণ কয়েকদিন আগেই ওনার বাচ্চার সাথে ভয়ানক একটি ঘটনা ঘটল, আর এখন এই ধরনের শব্দ। তো উনি চিৎকার করতে যাবেন, এমন সময় লাফ দিয়ে এসে এই রাজিয়া বানু দাদুর বাবা ওনার স্ত্রীর মুখ চেপে ধরেন, এই থামো, খবরদার চিৎকার করো না, কোনোভাবেই শব্দ করো না, দেখি কি হয়। তো ওনারা তো চুপ করে আছেন। এর মধ্যে কি হয়, আস্তে আস্তে ওই শব্দগুলো চলে যায়। এই শব্দ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মনে হয় যে ফজরের আজান দিয়ে দিল। ওই সময় তো মুখে আজান দিত, ওনাদের বাড়ির কাছে একটা মসজিদ ছিল, ওই মসজিদ থেকে আজানের শব্দটা ভেসে আসে আর কি। তখন ওনারা ঘর থেকে বাইরে বের হন হাতে হারিকেনটা নিয়ে, কারণ তখন তো সূর্যের আলো ফোটে নাই, সদ্য আজান দিয়েছে মাত্র। ওনারা দেখতে পান যে ওনাদের যেই মাটির দেয়াল, এই দেয়ালের বাইরে সত্যি ভয়ানক ভয়ানক আঁচড়ের দাগ। এবং আঁচড়ের দাগ যেরকম মনে হচ্ছিল, তাতে মনে হচ্ছে যে নখের আঁচড় ঠিক আছে, কিন্তু এই নখ যেগুলো, এই নখগুলো চোখা না, নখগুলো হচ্ছে ভোঁতা, মানে চওড়া কোদালের মতো। চোখা নখের ধরন একরকম হয়, সেটা দিয়ে যদি আঁচড় দেওয়া যায়, আর এই ধরনের ভোঁতা বা প্রশস্ত নখ দিয়ে যদি আঁচড় দেওয়া হয়,
সেটার চিহ্ন কিন্তু আর এক ধরনের হয়। ওনারা বুঝতে পারলেন যে এই চিহ্নটা এরকম, তবে মনে হচ্ছে মানুষের যেমন 5টা আঙ্গুল থাকে এরকমই 5টা আঙ্গুলেরই দাগ। পুরো বাড়ির চারদিকে, মানে মাটির দেয়ালের চারদিকে এইরকম আঁচড়ের দাগ ওনারা এই আলো দিয়ে দেখতে পান। দেখে তো প্রচণ্ড ভয় পান যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় হতেই পারে না। কিন্তু এভাবে দলবদ্ধভাবে কেন শুধু এই বাড়িতেই আক্রমণ করছে, এই ঘরেই কেন করছে? এত বছরে তো কখনো হয়নি এরকমটা। ওরা এতটুকু বুঝতে পারেন যে এই বাচ্চার সাথে কোনো সমস্যা হচ্ছে, কিন্তু কেন এটা হচ্ছে এটা ওনারা বুঝতে পারেন না। সকাল হলে ওই পরিবারের অনেকেই, শুধু ওই পরিবার না, গ্রামের অনেকেই এই বাড়িতে যে আঁচড় দেওয়া হয়েছিল এই আঁচড়ের দাগ নাকি দেখেছিলেন, এমনটাই শোনা যায়। তো যাই হোক, ওই দিনই এই রাজিয়া বানু দাদুর বাবা উনি একজন হুজুরের কাছে রওনা দেন যে তার কাছে বিষয়গুলো বলবেন। তো রওনা দিয়ে বিষয়গুলো বলেন। হুজুর সব শোনার পর সাধারণ যে রুকিয়া, এই ধরনের রুকিয়ার পদ্ধতি বেছে নেন এবং কিছু পানি, কিছু তেল এগুলো পরে দেন। বলেন যে এগুলো ওই বাচ্চার শরীরে মাখিয়ে দিতে, এবং আরেকটা পরামর্শ দেন, সেটা হলো কোনো অবস্থাতেই ওই বাচ্চাকে যেন একা রাখা না হয়। দিন হোক রাত হোক, রাতের বেলা অবশ্যই তার পাশে কেউ না কেউ থাকবে। জেগে থাকুক আর ঘুমিয়ে থাকুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে না কাউকে থাকতেই হবে। কোনোভাবেই ওই বাচ্চা যেন একা না থাকে, এটা পরিষ্কার এবং খুব ভালোভাবে নির্দেশনা ছিল ওই হুজুরের। ওই অনুযায়ী ওনারা আমল করছিলেন। আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হচ্ছিল না। এভাবে মোটামুটি 1 মাস কেটে যায়। 1 মাস পর একটা ভয়ানক ঘটনা ঘটে। সেটা হলো ওই রাত্রে কিন্তু ওই ঘরের মধ্যে রাজিয়া বানুর দাদুর বাবা, মা এবং ওনার যে ভাই, 3 জনই ঘুমিয়েছিলেন। আকাশে চাঁদনি রাত ছিল। হঠাৎ করে এই রাজিয়া বানু দাদুর বাবা এবং মা ওনারা উভয়ই ঘুম থেকে জেগে যান একটা খসখস খসখস শব্দে। তো ওনাদের কাছে মনে হলো যে ওনাদের মাথার উপর যেই ছন দিয়ে নির্মিত বেশ পুরো একটা ছাদ বা চাল রয়েছে, ওর মধ্যে কোনো শব্দ হচ্ছে। মাঝে মাঝে এরকম হয়, কিছু কিছু ইঁদুর এই সোনের চালের মধ্যে ঢুকে পড়ে, তখন নড়াচড়া করলে এরকম খসখস শব্দ হয়। কিন্তু এবারের খসখস শব্দটা একটু ভিন্ন রকমের। সেটা হলো খসখস শব্দ হয়ে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে শব্দটা, যেমন ইঁদুর যদি ঢুকেও থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, কিন্তু না, একটা জায়গায় খসখস শব্দ হচ্ছিল এবং বেশ জোরে হচ্ছিল। এত জোরে শব্দ কিন্তু সাধারণত বিড়াল বা ইঁদুর করে না। এই শব্দের সাথে সাথে ওনারা আর একটা ভয়ানক ব্যাপার খেয়াল করে, সেটা হলো মনে হচ্ছে যে ওনাদের ছেলেটা যেই জায়গাটাতে শুয়ে আছে ঠিক ওই বরাবর চালের ওইখানে খসখস শব্দটা হচ্ছে, এবং ওই ছন যেগুলো আছে ওগুলো মনে হচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে, মানে ওইগুলো কেউ ফাঁকা করার চেষ্টা করছে। তো ওনারা এই বিষয়টা বোঝার চেষ্টা করেন। এর মধ্যে এই রাজিয়া বানু দাদুর মা উনি বিছানা থেকে আস্তে করে নেমে মাটিতে রাখা বা ফ্লোরে রাখা যেই হারিকেনটা ছিল, এই হারিকেনটা আরেকটু বাড়িয়ে দেন। জিনিসটা কি, ওইটা কি আসে, কি ওই চাল ফাঁকা করছে, বিষয়টা উনি দেখবেন। তো উনি হঠাৎ করে একটা ভয়ানক দৃশ্য দেখেন, এবং ওই একই দৃশ্য এই রাজিয়া বানু দাদুর বাবাও দেখেছিলেন। ওনারা দেখেন চালটা খুব দ্রুত ফাঁকা হয়ে গেল এবং ফাঁকা দিয়ে চাঁদের আলো ঘরের মধ্যে ঢুকছে। আর চাঁদের আলো ঢোকার পর মনে হলো হঠাৎ করে ওই ফাঁকা দিয়ে মানুষের মাথার মতো কোনো একটা মাথা ঢুকে গেল। কিন্তু ওটার চেহারা কেমন ছিল এই বর্ণনাটা ওনারা দিতে পারেন নাই। কারণ হচ্ছে এই চেহারাটা নাকি এতটা অন্ধকার ছিল যে কোনোভাবেই ওই মুখমণ্ডলের কোন জায়গা চোখ, কোথায় নাক, কোথায় মুখ, কোথায় কান, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছে নিকষ অন্ধকার এক
একটা কালো জিনিস বা কালো মাথার মতো কিছু একটা ওইটা ঢুকেছে, এবং ওইটা ঢোকার পর ওই যে যতটুকু ফাঁকা করেছিল ওই ফাঁকা দিয়ে যে চাঁদের আলো আসছিল সেটাও কিন্তু বোঝাচ্ছিল যে একটু ফাঁকা দিয়ে চাঁদের আলো আসছে। মানে ওই মাথাটা কিন্তু যখন ঢুকেছে আশেপাশে তখনও কিছুটা ফাঁকা ছিল। তো যখন এই জিনিসটা ওনারা দেখেছেন, বিশেষ করে রাজিয়া বানু দাদুর মা, উনি তো প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে উঠেছেন। আর রাজিয়া বানু দাদুর বাবা, উনি এই দৃশ্য দেখার পর ওনার ছেলেকে বারবার দোয়া দুরুদ পরে ফু দিচ্ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে ওনার ছেলের উপরই এই সমস্যাটা বারবার আসছে। তো উনিও এটা দেখে মারাত্মক ভয় পেয়েছিলেন, কিন্তু কোনো চিৎকার দেন নাই। তো যখন চিৎকারটা দেওয়া হয় তখন ওই মাথাটা আস্তে করে ঠিক যেভাবে এসেছিল ওইভাবেই বের হয়ে চলে যায়। মনে হলো যে ওই জিনিসটা বাতাসের সাথে এসেছে, বাতাসের সাথেই মিলিয়ে গেল। কোনো একটা মানুষ যদি আসে তাহলে ওই চালের উপর দিয়ে হেঁটে গেলেও তো শব্দ হবে, কিন্তু না, ওরকম কোনো শব্দ হয়নি। এটা একটা অদ্ভুত ব্যাপার তাদের কাছে মনে হলো, ভয়ানক ব্যাপারও বটে। তো চিৎকারের শব্দে আশেপাশের ঘর থেকে তো লোক চলে এসে কি হলো। তো ওনারা ঘরের ভিতরে বাইরের লোকগুলোকে ঢোকান এবং দেখেন যে ওই যে দেখো উপরে কি। উপস্থিত অনেকেই দেখেছিলেন উপরে ওই চালের একটা জায়গায় বেশ বড় একটা ফাঁকা সৃষ্টি হয়ে আছে, যেটা মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে ওই ফাঁকা জায়গাটা তৈরি করেছে যাতে করে ওর ভিতর দিয়ে মাথা ঢোকানো যায়। প্রিয় লিসেনার্স, বুঝতেই পারছেন কি ভয়ানক একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, কিন্তু ওই বাড়ির লোকজন বুঝতেই পারছে না যে আসলে ব্যাপারটা কেন হচ্ছে। এরপরে কিন্তু বিভিন্ন হুজুরের কাছে গিয়েছেন, যেই হুজুরের কাছেই যান না কেন মোটামুটি 1 মাস সর্বোচ্চ ঠিক থাকে, কিন্তু এরপরে একই সমস্যার সৃষ্টি হয়। এই ঘটনার প্রায় 25-26 দিন আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই যে বাচ্চার যে ভয় পাওয়া, শুধু মায়ের কোলে যাওয়ার যে সমস্যাটা, এই সমস্যাটা অনেকটাই কমে এসেছিল। বাচ্চার উন্নতির মধ্যে শুধু এতটুকু উন্নতি দেখা যায়, এছাড়া অন্য কোনো কিছু কিন্তু উন্নতি হচ্ছিল না। মানে আশেপাশে যে নতুন করে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এগুলোর কথা বলছি। তো 25-26 দিন পর আর একটা ঘটনা ঘটা শুরু হয়, সেটা হলো রাতের বেলা কে যেন জানালায় টোকা দেয় এবং মানুষের মতো করে ডাক দেয়, কিন্তু এটা পরিচিত কোনো কণ্ঠস্বর না, অপরিচিত কোনো একটা কণ্ঠস্বর। এই রাজিয়া বানু দাদুর বাবার নাম ধরে ডাক দেয়, কখনো মায়ের নাম ধরেও ডাক দেয়। তো ওনারা একবার ঘুমের ঘরে উঠে কে বলে জানালা খুলেছেন, খুলে আর কিছু দেখতে পান না। তো এভাবে কয়েকদিন ঘটে, এরপরে ওনারা জানালা খোলা বন্ধ করে দেন। পরিবারের লোকজন চিন্তা করেন যে রাতের বেলা আমরা দেখবো আসলে কে আসে, রাতে আমরা ঘুমাবো না, ঘুমের ভান করে পড়ে থাকবো। এরপর এক রাত্রে, মানে এরকম কিন্তু 3-4 দিন হয়েছে, চিন্তা করছেন যে পরের রাত্রেও হবে। তো এক রাত্রে ওনারা কিন্তু ঘুমের ভান করে শুয়ে আছেন, কেউ ঘুমান নাই। তো অনেক রাত, এবার আর জানালায় না, এবার দরজায় টোকা পড়ছে, এবং শুধু একটা দরজায় টোকা পড়ছে বিষয়টা এরকম না, ওই বাড়িতে যতগুলো ঘর ছিল, ওনারা তো একান্নবর্তী পরিবার ছিলেন, যতগুলো ঘর ছিল ওই উঠানের পাশে প্রত্যেকটা ঘরের দরজায় টোকা পড়ছিল। প্রত্যেকটা ঘরের দরজায় যখন টোকা পড়ছে তখন এক ঘরের লোকজন বলে উঠছে, এই কে? ওই পাশ থেকে বলে ওঠে, আমি। আবার অন্য ঘরের লোকজন যখন বলে ওঠে, এই কে? তারাও একটা উত্তর শোনে, আমি। আমিটাকে, এই আমিটা যে কে এটা তো বুঝতে পারছেন না। এখন যেহেতু প্রত্যেকটা ঘরে এই ধরনের সমস্যা হচ্ছিল, কেউই ভয় আর ঘর থেকে বের হচ্ছেন না। সবাই চিন্তা করেছিলেন এই রাজিয়া বানু দাদুর মা বাবা যেই ঘরে শুয়ে আছেন ওই ঘরে হয়তো বা কোনো কিছু আসবে, ওই ঘরের কোনো শব্দ পেলে ওনারা বের হবেন বা দেখবেন যে জিনিসটা কি। কিন্তু ওনাদের প্রত্যেকটা ঘরে যেই সমস্যা হচ্ছে, এখন ওনারা তো ভয় আর বের হতে পারছেন না। ওই রাত্রে ওনারা বের হন নাই, বাইরে কিন্তু অনেকবার এরকম টোকা দিয়েছে। এই যে আমরা যে বলি 3 বার দেওয়ার পরে বা 3 বার ডাক দেওয়ার পরে আর ডাক দিতে পারে না, বিষয়টা কিন্তু এরকম নয়, অনেকবার টোকা দিয়েছে। এবং ওনারা নিজেদের মধ্যেও কিন্তু চিৎকার করে কথা বলেছেন যে আমার ঘরে এরকম শব্দ হচ্ছে, তোদের ঘরে হচ্ছে কিনা। ওই ঘর থেকে বলছে, হ্যাঁ আমার ঘরে শব্দ হচ্ছে। এইভাবে কিন্তু নিজেদের মধ্যে কথা বলে নিশ্চিত হয়েছেন যে প্রত্যেকের ঘরে এই ধরনের সমস্যা হচ্ছে। শুরুর দিকে কিন্তু বুঝতে পারেন নাই, পরের দিকে বুঝতে পেরেছিলেন, যেহেতু একই উঠোন, চিৎকার করলে অন্য ঘরের লোকজন কিন্তু শুনতে পায়।
তো এইরকম একটা ভয়ানক ব্যাপার ঘটল। ওনারা তো খুবই চিন্তায় পড়ে গেলেন যে এইবার তোমরা সবাই মিলে বিপদে পড়েছে, কি করা যায় কি করা যায়। তো ওই রাতের মতো ওনারা বেশ আতঙ্ক নিয়ে ঘুমাতে যান। পরের রাত্রে আর একটা ঘটনা ঘটে। এই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। সেটা হলো, পরের রাত্রেও নাকি এই দরজা জানালা বিভিন্ন জায়গায় টোকা পড়ছে, প্রত্যেকটা ঘরেরই। ওনারা তো খুবই ভয়ে আতঙ্কে আছেন। এরকম 15-20 মিনিট নাকি শব্দ হওয়ার পর হঠাৎ করে চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ, মানে অদ্ভুত রকমের শব্দ, কখনো বাঘের হুঙ্কারের শব্দ, কখনো শূকর যেরকম ঘোত ঘোত শব্দ করে ওই রকম শব্দ, আবার পাখির মতো শব্দ, চিলের শব্দ, চিল যেভাবে ডাক দেয় এরকম শব্দ, বিভিন্ন, আবার কাক ডাকার শব্দ, এরকম বিভিন্ন ধরনের পশু পাখির আওয়াজ আসতে থাকে। আর ধূপধাপ শব্দ, মারামারি, মারপিটের ধরনের শব্দ আসতে থাকে। ওরা তো চিন্তা করছেন এখনই মনে হয় এই মাটির ঘরগুলো ভেঙে চুরে পড়ে যাবে, কিন্তু না। আধা ঘন্টা 20 মিনিট এরকম হওয়ার পর চারদিকে একদম শুনশান নীরবতা, কোনো সারা শব্দ নাই, একদম চুপ। তারপরেও ওনারা ফজরের আজানের শব্দ না পাওয়া পর্যন্ত ঘর থেকে বের হন নাই। তো ঘর থেকে যখন বের হয়েছেন তখন দেখেন একদম সব কিছু স্বাভাবিক। তবে ওনাদের বাড়ির চারদিকে যে গাছগুলো ছিল, বেশ কিছু গাছের ডাল ভাঙা, মাথার দিকের কিছু ডাল ভাঙা, আবার নিচের দিকে কিছু ডাল ভাঙা, কোনো গাছের মাঝারি যে অবস্থানে যে ডালগুলো থাকে এরকম কিছু ডাল ভাঙা, জাস্ট এতটুকুই দেখেছিলেন। মনে হচ্ছে বেশ বড় কোনো ঝড় বয়ে গেছে, কিন্তু ঝড়ের কোনো আলামত কিন্তু ওনারা ঘরের ভেতর থেকে পান নাই। এরপর আর কখনো কোনো সমস্যা ওই পরিবারে দেখা দেয়নি। আসলে এই সমস্যাটার সৃষ্টি বা কেন হলো, আবার সমস্যাটার সমাধানই বা কিভাবে হলো, এই বিষয়টা ওনারা বুঝতে পারেন নাই। এই বিষয়টা জানার জন্য ওই সময়ে এই রাজিয়া বানু দাদুর বাবা উনি ঢাকাতে যখন এসেছিলেন তখন একজন ভালো হুজুরের সাথে সাক্ষাৎ করেছিলেন। তো উনি বলেছিলেন একটা অদ্ভুত কথা। উনি ওনার সাথে থাকা, উনি তো খুব আমলওয়ালা মানুষ ছিলেন, ওনার সাথে থাকা জিনদের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তথ্য নিয়েছিলেন। তথ্য নিয়ে বলেন যে তোমার যে ছেলে সন্তানটা, এই ছেলে সন্তানের জন্ম হয়েছিল এক পূর্ণিমা তিথিতে। আর এই পূর্ণিমা তিথিতে জন্ম নেওয়ার কারণে এই বামন জিন বা গদ্রবঙ্গা যে জিনগুলো রয়েছে, এই জিনগুলো তারা নজর দেয় এই ছেলের দিকে। এই ছেলেকে যদি কোনোভাবে তারা নিয়ে যেতে পারে তাহলে এই ছেলেকে হত্যা করে বা বলি দিয়ে তারা তাদের ক্ষমতা বাড়াবে। মূলত এই কারণেই এই দুষ্টু জিনেরা শুধু পূর্ণিমা তিথিতেই এই বাচ্চার উপর আক্রমণ করার জন্য আসতো। যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনাই শুধু পূর্ণিমা তিথিতেই হয়েছে। তখন এই রাজিয়া বানু দাদুর বাবা উনি বলেন, হ্যাঁ আসলেই তো প্রত্যেকবার যখন ঘটনা ঘটেছে তখন তো বেশ পূর্ণিমা ছিল, কিন্তু সবগুলো ঘটনা যে পূর্ণিমার সময় ঘটেছে এই বিষয়গুলো আসলে ওনারা ওইভাবে মাথায় রাখেন নাই। ওই হুজুর বলার পর এই বিষয়গুলো মিলিয়েছেন আর কি। তখন হুজুর আরও বলেন যে এই দুষ্টু জিনেরা মূলত তোমাদের এলাকার না, ওরা অন্য জায়গা থেকে এসেছিল। আর তোমাদের এলাকায় একটা জিনের কাফেলা মাঝে মাঝে যেত। এরা খুব পরহেজগার জিন। তো এরা কয়েকবার যাওয়ার পর তোমাদের বাড়িতে এই দুষ্টু বামন জিনদের উপদ্রব দেখতে পায়, কিন্তু শুরুতে ওরা কিছু বলে নাই, কারণ তারা তো এখানকার স্থানীয় না, এখানে স্থায়ীভাবে তারা থাকে না এলাকাতে। তারা মুসাফির জিন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু তারা শক্তিশালী জিনও বটে। তো কয়েকবার এরকম দেখার পর ওদের মধ্যে থেকে একজন মুখবির জিনকে দিয়ে, সংবাদ সংগ্রাহক জিনকে দিয়ে খবর নেয় কেন তারা যাওয়ার সময় ওই বাড়িতে এই ধরনের জিনিসটা দেখে, কেন ওই বাড়িতে এরকম আক্রমণ হচ্ছে। তখন তারা জানায় এই ব্যাপার। এরপরে ওদের মধ্য থেকে নাকি একজনকে দিয়ে ওই দুষ্টু বামন জিনদের কাছে খবর পাঠায় যে তোমরা ওই বাচ্চার উপর উপদ্রব করা ছেড়ে দাও, তা না হলে কিন্তু এরপরে যদি আমাদের যাওয়ার পথে তোমাদেরকে এটা দেখি তাহলে কিন্তু তোমাদের উপর আমরা আক্রমণ করব। তো এই খবর পাওয়ার পরে নাকি ওই দুষ্টু গদ্রবঙ্গা জিনগুলো ওই মুখবির জিনের উপর আক্রমণ করেছিল। তবে আক্রমণ করে সামান্য আহত করতে পারলেও খুব বড় ধরনের ক্ষতি করতে পারেনি, উনি ওইখান থেকে চলে আসতে সক্ষম হন। যেহেতু
কোনো একজন মেসেঞ্জার বা বার্তাবাহক কোনো একজন দূতকে যদি আক্রমণ করা হয়, সেটা কিন্তু যুদ্ধ ঘোষণার সামিল হয়ে যায়। যেহেতু ওই দুষ্টু কদ্রবঙ্গা জিনগুলো আগে আক্রমণ করেছিল, এই জন্য ওই মুসাফির জিনগুলো পরিকল্পনা করেছিল যে সামনের পূর্ণিমাতে যখন তারা এদিক দিয়ে যাবে, তখন যদি ওদেরকে এখানে দেখতে পায়, ওইটাই হবে ওদের জীবনের শেষ দিন। মূলত এই শেষ ঘটনাটি যেটা ঘটে, সেটা ছিল এই দুষ্টু জিনদের উপর ওই ভালো জিনদের আক্রমণ। ওরা ওই দিক দিয়ে যাওয়ার সময় মূলত ওই দুষ্টু জিনদের উপর আক্রমণ করে এবং আক্রমণ করে ওদেরকে সমূলে বিনাশ করে দেয়। এই কারণেই আল্লাহর অশেষ রহমতে তোমাদের বাড়ির উপর থেকে এই বিপদটা কেটে গেছে। এদিকে রাজিয়া বানু দাদুর বাবা, উনি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং হুজুরও বলেন যে এরকম অনেক ঘটনা ঘটে যায় যেখানে মানুষের কোনো হাত থাকে না। অনেক সময় আল্লাহ তাআলা জিনদেরকে দিয়ে বা তার মালাক বা ফেরেশতাদেরকে দিয়ে এই ধরনের দুষ্টু পিশাচ শ্রেণীর জিনদেরকে শায়েস্তা করেন। তোমার বেলাতে এটাই হয়েছে, কোনো মানুষ এটা করেনি। আল্লাহর অশেষ রহমতে এই বিষয়টা এইভাবেই সমাধান হয়েছে। তখন হুজুর পরামর্শ দেন, যেহেতু এই বিষয়টা সমাধান হয়েছে, তুমি তোমার এলাকার দুস্থ মানুষদেরকে একবেলা খাইয়ে দিও। উনি সেটাই করেছিলেন। এরপরে বাচ্চা ভালোভাবেই বড় হচ্ছিল। মোটামুটি এই ঘটনার 5-6 মাস পর ওই বাচ্চা কোনো কারণে তার ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়, ডায়রিয়া হয়, এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে ওই বাচ্চাটা পরবর্তীতে মারা গিয়েছিল। এটাকে আসলে অস্বাভাবিক মৃত্যু বলা যাবে না। গ্রামে এরকম অনেক বাচ্চাই ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যায়, কারণ ডায়রিয়া আক্রান্ত হলে যে তরল পানি খাওয়াতে হবে, এই সেন্সটা কিন্তু অনেক মানুষের মধ্যে কাজ করে না। তখন বাচ্চাকে পানি খাওয়ানো বন্ধ করে দেয়, এতে করে তার শরীর আরও পানি শূন্য হয়ে মারা যায়। এরকম কিন্তু এখনও অনেক গ্রামাঞ্চলে এই কুসংস্কারটা মানুষের মধ্যে প্রচলিত আছে যে ডায়রিয়া হলে পানিও খাওয়ানো যাবে না। কিন্তু এটা কিন্তু টোটালি একটা অবৈজ্ঞানিক এবং মারাত্মক একটা ভুল চিন্তা। তো বলা হয় ওই কারণেই ওই বাচ্চাটা মারা গিয়েছিল, এটা অস্বাভাবিক কোনো কিছু ছিল না। তো এভাবেই ওই বাচ্চাটা মারা যায়। বাচ্চার মৃত্যুরও বছর দেড়েক পর এই যে রাজিয়া বানু দাদু, ওনার জন্ম হয় এবং উনি যখন বড় হয়েছেন তখন ওনার ওই ভাই, মৃত ভাইয়ের গল্পটা উনি শুনেছিলেন, যেটা আবার এই যে সাদিক ভাইয়ের দাদি তার বান্ধবী মানে রাজিয়া বানু দাদুর কাছ থেকে শুনেছিলেন। পরবর্তীতে এই যে রাজিয়া বানু দাদু, ওনার তো অন্য আর একটা গ্রামে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে কদাচিৎ দেখা হতো আর কি, কারণ এই সাদিক ভাইয়ের দাদিরও তো বিয়ে হয়ে গিয়েছিল আর কি। তো হঠাৎ হঠাৎ কখনো কখনো দেখা হতো। তো জানা যায় যে রাজিয়া বানু দাদু উনি জীবিত নেই, এতটুকু শোনা যায় আর কি। উনি অনেক আগে মারা গেছেন, কিন্তু নিশ্চিত মারা গেছেন এটা আসলে বলা যায় না, ওনার ধারণা করেন আর কি। তবে এই সাদিক ভাইয়ের দাদি কিন্তু মারা গিয়েছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পেলাম? আমার কাছে মনে হয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে বাচ্চা যদি পাশে শুয়ে থাকে মা বাবার পাশে, অবশ্যই তাকে রাতের বেলা হোক দিনের বেলা হোক একা রেখে কোথাও যাওয়া উচিত না। কোনো না কোনো মানুষ তাকে দেখে রাখা উচিত। দিনের বেলাতেও তো অনেক ধরনের বিপদ আপদ হতে পারে, সে পানির দিকে দৌড়ে চলে যেতে পারে, সে বিদ্যুতের লাইনে হাত দিয়ে দিতে পারে, কত ধরনের সমস্যাই তো হতে পারে, তাই না? চুলার কাছে চলে যেতে পারে। আর রাতের বেলা এই ধরনের সমস্যার সম্ভাবনা কম থাকলেও প্যারানরমাল সমস্যার কিন্তু সে শিকার হতে পারে। রাতের বেলা অবশ্যই আমরা শোয়ার পর নিজেদের শরীরকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বন্ধ করে নিব এবং আমাদের পাশে থাকা শিশু বাচ্চা যারা আছে তাদেরকেও এই আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেব। সেই সাথে যদি আমরা সূরা ইখলাস, ফালাক, নাস 3-3 করে পড়ে যদি শরীরে ফু দিয়ে রাখি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করবেন এই ধরনের সমস্যা থেকে। আল্লাহ আমাদের এই ধরনের অদৃশ্য সমস্যাগুলো থেকে হেফাজত করুন, দৃশ্যমান সমস্যাগুলো থেকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার আরও একটি চ্যানেল রয়েছে আফনাস বি নামে, যেটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে গিয়ে আপনারা ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করতে পারেন। ওই চ্যানেলে কোনো ভৌতিক ঘটনা শেয়ার করা হয় না, আমার ব্যক্তিগত উপলব্ধি, আমার ভ্রমণ, বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট এগুলোই আমি আপলোড করে থাকি। সেখানেও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আমি আপলোড করতে পারি। প্রিয় লিসেনার্স,
আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahourworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারেন। তারপর আবার বলছি, স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRWORLD afnandahourworld@gmail.com। প্রিয় লিসেনার্স, আমাদের কিন্তু ওয়েবসাইটও রয়েছে www.afnandahourworld.com নামে। সেখানেও কিন্তু আমাদের সবগুলো এপিসোড আপনারা পাবেন, আফনান্স বি চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো পাবেন। আপনারা যদি ওয়েবসাইটেও ঢোকেন, সেখানেও আমাদের বিষয়ে অনেক বিস্তারিত তথ্য রয়েছে। আর আমাদের ব্লগ অপশন রয়েছে, সেখানে একটা লেখাও রয়েছে, সৌমিত্র রয়ের আপলোড করা একটা লেখা, সেটা আপনারা পড়তে পারেন। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার আমাদের 102তম এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।